ওকে, চলো আমরা শুরু করি। আমরা আগের দিন বেশ কিছুটা করেছিলাম এই পেপার রিভিউটা। আজকে আমরা বাকিটা করে শেষ করব। আমরা right, আমরা এই জায়গা নিয়ে কিছুটা আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল এই পার্টিকুলার কোশ্চেনটা নিয়ে, যে যুক্তরাষ্ট্রের আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যান ইম্পোজ ট্যারিফস। এখানে দুটো অপশনের মধ্যে বেশ আমাদের মধ্যে মানে বেশ কিছু আলোচনা হয়েছিল, যে কংগ্রেস পাসড laws allowing the president to impose tariffs unilaterally for national security reason। আরেকটা হচ্ছে the constitution of United States authorizes the president to impose tariff subject to some restrictions। ঠিক আছে, এই জায়গাটাতে মানে খুব ক্লিয়ারলি হচ্ছে যে মানে একটা অন্যতম কোশ্চেন ইয়ে হচ্ছে যে ইউনিল্যাটারালি এই শব্দটা। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে সেকেন্ড বি সেকশনে হচ্ছে যে সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশনস। জেনারেলি এই সমস্ত ক্ষেত্রে মানে এক্সট্রিম পয়েন্ট সাধারণত খুব কমই হয়। ঠিক আছে, এবং এটা নিয়ে আমার মনে হয় মানে ওভারঅল যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একটা বিতর্ক হবে। এবার কিছু কিন্তু এখানে রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, মানে কংগ্রেস বেশ কিছু ল পাস করেছে বা এরকম বিভিন্ন রকম ইয়ে দিয়ে অবশ্যই প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস হি ইজ অথরাইজড। ঠিক আছে, বাট মানে সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশন। অনেকে হয়তো এখানে বলতে পারে যে আর্টিকেল 230 সেকশন 232 কথা, যেটা ট্রেড এক্সপানশন অ্যাক্ট 1962 কথা বলেছে, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা বলে বলতে পারে। হাউএভার মানে এখানে কিন্তু মানে ডিপার্টমেন্ট অফ কমার্স বা অন্যান্য কিছু এক্সিকিউটিভ ব্রাঞ্চ তারা কিন্তু এই ব্যাপারে ঠিক করবে যে এটা আদৌ মানে এমন কোনো ভাবে ইম্পোর্ট হচ্ছে কিনা যেটা ন্যাশনাল সিকিউরিটি রিজনের এগেনস্টে কাজ করছে। ঠিক আছে, মানে দেখা গেল যে কথার কথা বলছি যে সেমিকন্ডাক্টর চিপ বা এমন কিছু এত বেশি পরিমাণে ঢুকলো, বা অন্য কোনো কিছু কথার কথা গাড়ি এমন এত বেশি পরিমাণে এত কম দামে ঢুকছে যেটা হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষে ক্ষতিকর হতে পারে। ঠিক আছে, তার ইকোনমিকে ভেঙে দিতে পারে বা কিছু, কারণ তার কোনো গাড়ি নির্মাতারই কোনো গাড়ি বিক্রি হবে না, এত সস্তায় হয়তো গাড়ি আসছে। তো সেই জায়গাটা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চ ঠিক করবে। ঠিক আছে, তো তাছাড়া অন্যান্য বিভিন্ন যে এগুলো রয়েছে এই সব জায়গাতেই কিছু টেম্পোরারি মেজার বা কিছু এই ধরনের মেজার নেওয়ার কথা বলা আছে, বা অন্যান্য ক্ষেত্রে কোনো কিছু না কিছু রেস্ট্রিকশন কিন্তু সব জায়গাতেই আছে। ঠিক আছে, তো এটা আমি অবশ্যই মানে এক্ষেত্রে বি দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস অথরাইজেস দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফ সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশন, এইটা হওয়াটা মোস্ট লাইকলি। ঠিক আছে, এই যে ইউনিল্যাটারালি শব্দটা বলা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি রিজন, এটা অবশ্যই সেখানে সে করতে পারে, কিন্তু কিছু তাকে রেস্ট্রিকশন তার মধ্যে আছে। ঠিক আছে, এই কারণে আমি এখানে এটাকে এ ধরবো না। এবার এই কোশ্চেনটা নিয়ে অবশ্যই মানে যথেষ্ট আর্গুমেন্টের জায়গা আছে। ঠিক আছে, এবার আমার এক্ষেত্রে এটা বি হওয়া উচিত। আচ্ছা, নেক্সট হচ্ছে মুদ্রার অধ্যয়ন এবং বিশ্লেষণ। এটা সবাই জানিস, নিউমিসম্যাটিক্স। ঠিক আছে, এটার মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই, আমাদের এগুলো সমস্তগুলো পড়তে হয় বিভিন্ন ক্ষেত্রে। Which tribal leader was regarded as an incarnation of God? ধরতি আবা। এটা একদম বেসিক কোশ্চেন, মানে ডিরেক্ট কোশ্চেন। এটা বিরসা মুন্ডা। ঠিক আছে, এটা ইয়ে, এবং আই থিংক বিরসা মুন্ডা এর মধ্যেই কয়েকদিন মানে এর মধ্যে ডেট ডেট 9 জুন, রাইট। একদম মানে এই জুন মাসেই আজ পরীক্ষার কয়েকদিন আগে গেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের অধীনে রাজ্য আর কেন্দ্র রাজ্যগুলির মধ্যে সম্পর্ক। ডেফিনেটলি ভারত সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয়, সম্পূর্ণ এককেন্দ্রিক নয়। এখানে হচ্ছে ইন্ডিয়া হ্যাজ এ কোয়াসি ফেডারেল সিস্টেম উইথ আ স্ট্রং সেন্টার। একদম স্পেসিফিক, এটা হচ্ছে এটা সব থেকে বেটার একটা এক্সপ্লানেশন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি ধরবো যে মানে খুব একটা কঠিন কিছু কোশ্চেন ছিল না, ইনফ্যাক্ট পলিটির কোশ্চেন সেরকম কঠিন আমরা দেখিও নি এবার। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউ ম্যাটার, মানে ওই একটা কোশ্চেন ছাড়া, যদি ওটা পলিটির সাথে হ্যাঁ কিছুটা অবশ্যই ওই যেটা আমরা কালকে আলোচনা করছিলাম যে এই কোশ্চেনটা, যে সাব ক্যাটাগরাইজেশন অফ এসসি, যে এটা। ঠিক আছে, শিডিউল কাস্টের সাব ক্যাটাগরাইজেশনের যে
ভার্ডিক্টটা নিয়ে কথা হচ্ছিল, যেটা অ্যান্সার ইভি চিন্নাইয়া ভার্সেস অন্ধ্রপ্রদেশ স্টেট থেকে যে ইয়েটা তোলা হয়, মানে ওটার সাথে রিলেটেড ছিল। সেইটা আমি বলবো একটু টাফ, বাট বাকি কোশ্চেন গুলো আমার মনে হয়েছে যে খুব একটা এমন কিছু কঠিন কিছু না ফর পলিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে আবার সায়েন্সের বায়োলজি কোশ্চেন, একটা নিউ ম্যাটাফোর আর মডিফাইড রুট অ্যান্ড নেগেটিভলি জিওপোট্রপিক, রাইট? আমরা জানি নিউ ম্যাটাফোর এটা ম্যানগ্রোভস প্ল্যান্টে সেটা শ্বাসমূল হিসেবে উপরের দিকে ওঠে। আহ, এটা তোরা জানিস, এটা শ্বাসমূল, এটা সবাই মোটামুটি বেসিক কোশ্চেন, বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। নিচের কোনটি ভারতের ডেটা সেন্টারগুলোর দ্রুত বৃদ্ধির জন্য একটা কারণ? ঠিক আছে, আহ, কি কি না, তার মধ্যে হচ্ছে যে রিল্যাক্স ইন এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট, স্ট্রিক্ট ডেটা লোকালাইজেশন রেগুলেশনস ডিপিডিপি অ্যাক্ট 2023, চিপ ইলেকট্রিসিটি, আর ডিটোরিয়েশন ইন ইন্দো ইউএস রিলেশন। এটার অ্যান্সার হবে হচ্ছে ডিপিডিপি আইন 2023। ডেটা লোকালাইজেশন এটা যারা ইউপিএসসি বা এরকম কোনো পরীক্ষার জন্য কোথাও প্রিপারেশন নিয়েছিস তারা জানিস, এটা অন্যতম একটা নিউজে থাকা একটা টপিক, অন্যতম খুব গুরুত্বপূর্ণ। এই যে ডেটা লোকালাইজেশন অ্যাক্ট 2023-এর যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে মানে, এবং এই অ্যাক্ট বলছে যে এখানে যথেষ্ট মানে ডেটা আমাদের এখানেই যত সম্ভব স্ট্রেট ইয়ে করতে হবে আর কি, ঠিক আছে? এবং রিসেন্টলি এটা আই থিঙ্ক অপোজিশন, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী এরকম বিষয়ে কোনো একটা কথা তুলেছিল, যেটা নিয়ে মানে খুব আলোচনায় আছে টপিকটা আর কি, ঠিক আছে? তো ডেটা সেন্টার এখানে তৈরি করার ব্যাপারটা আরো আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, এই কোশ্চেনটা বেশ মানে বলবো টাফই বলবো, সবাই এটা সাধারণত করে যায় না প্রিলিমস এর জন্য। খেরওয়াড় বা সাফাহর আন্দোলনের নেতা কে ছিলেন? দ্য নেম ইজ ভগীরথ মাঝি। ঠিক আছে, খেরওয়াড় আন্দোলনের নেতা ছিলেন ভগীরথ মাঝি। খেরওয়াড় আন্দোলন মুভমেন্ট একবার মানে এবার কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন এসছে যেগুলো রিজিওনাল যে মুভমেন্ট গুলো সেগুলো নিয়ে অনেক জায়গাতে এসেছে, ঠিক আছে? এটা সাঁওতাল ট্রাইবস দের নিয়ে ছিল, ঠিক আছে? সাফাহর ইয়ে, এটা 1870 সালে মানে দিয়ে আমাদের যে মহাবিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ তার কিছুদিন পরে এই আন্দোলনটা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নিচের পেয়ার গুলোর মধ্যে ঠিক করতে দিয়েছে কোনগুলো, কতগুলো ঠিক কতগুলো ভুল। আমরা মকের সময় এই ধরনের কিন্তু প্রচুর কোশ্চেন, মানে এই কোশ্চেনের স্ট্রাকচারটা আমরা বেশ কিছু কোশ্চেন এ করেছিলাম যাতে পরীক্ষায় গিয়ে অসুবিধা না হয়, ঠিক আছে? আই থিঙ্ক তোরা যারা মক দিয়েছিল তাদের ক্ষেত্রে এগুলো খুব একটা অসুবিধা হয়নি। এবং কোন অঞ্চলে আমাদের এই বেঙ্গলের কোন অঞ্চলে কি ধরনের গাছ হয় এগুলো আমাদের অন্যতম বারবার আলোচনা করার জিনিস। তো বাঁকুড়াতে ডেফিনেটলি শাল, সাউথ চব্বিশ পরগনায় সুন্দরী, একটু আগে আমরা ম্যানগ্রোভ নিয়ে কথা বলছিলাম। কোচবিহারে পাইন গাছ হয় না, ঠিক আছে? কোচবিহারে পাইন গাছ হয় না, ওটা একটা মন্টেন বা পার্বত্য অঞ্চলের গাছ জেনারেলি। বাওয়াব গাছ মেদিনীপুরে হয় না, বাওয়াব বেসিক্যালি আফ্রিকার গাছ আমরা জানি, সেই চাঁদের পাহাড় বা এতে আমরা পড়ি। তো এই ক্ষেত্রে অবশ্যই দুটো পেয়ার হচ্ছে ঠিকঠাক। আচ্ছা, ঘূর্ণিঝড় সম্বন্ধে কোনটা ঠিক কোনটা ভুল এখানে এ করেছে। দ্য ফরমেশন অফ এ সাইক্লোন ইজ কজড বাই ডিফারেন্স ইন এয়ার প্রেশার, এটা ঠিক, একদম স্টেটমেন্টটা ঠিক। বায়ুচাপের পার্থক্যের জন্য ঘূর্ণিঝড়ের তৈরি হয়। মোস্ট অফ দ্য সাইক্লোনস ডেভেলপ ওভার ওয়ার্ম ওশেন ওয়াটার্স ইন দ্য ট্রপিক্যাল রিজিয়ন, ঠিক। অধিকাংশ ঘূর্ণিঝড় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র জলের উপর সৃষ্টি হয়, একদমই ঠিক। দ্য আই অফ দ্য সাইক্লোন হ্যাজ ডেন্স ক্লাউড ও কভার অ্যান্ড দ্য লোয়েস্ট টেম্পারেচার, এটা একদমই না, ঠিক আছে? একদমই না এটা। আমরা বারবার পড়েছি যে ঘূর্ণিঝড়ের যে আই বা চোখ হয় সেখানে বা একদম সেন্ট্রাল এতে, সেইখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকে, ঠিক আছে? তো এবং তাপমাত্রা সেখানে কিছুটা বেশি হয়, যেহেতু সব মানে টেম্পারেচার এখানে আহ, কিছুটা প্রেসার গ্রেডিয়েন্ট ইয়ে করতে কাজে লাগে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়াল ঠিকঠাক অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ইন্টারেস্টিংলি এই ক্ষেত্রে কিন্তু এমন কোনো অপশন এখানে দেওয়া নেই, ঠিক আছে? তাই উড সে পিএসসি কিন্তু এই কোশ্চেনটা, এটা ডেফিনেটলি 3 হবেই না, 3 এটা হতেই পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একমাত্র এই 1 2 3 2 3 3 এগুলো হবে না। এখানে একমাত্র পড়ে থাকে অপশন এ, যেখানে বলছে শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি 1 আর 2 দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক। এখানে কিন্তু অপশনস ঠিক নেই, এটা রং অপশনস, ঠিক আছে?
এটা কিন্তু রং অপশন। তো এটা, তবে এখানে যেটা আছে সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র 2 করা ছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে, কারণ 3 এক্ষেত্রে হবেই না। ঠিক আছে, এটা তো তোরা জানিস তো, যেটা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে সেটা নিয়ে, যে ঘূর্ণিঝড়ের চোখে মানে আই অফ দা এতে ফাঁকা থাকে কিনা। ঠিক আছে। আচ্ছা, এইটা এটা বেশ খুব একটা কঠিন না, বলবো না। এটা দেখ, দুটো গাড়ি এ আর বি দুটো ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। ভালো কথা। গাড়ি দুটো ঠিক সকাল 8টা 10-এ একই সময়ে যাত্রা শুরু করলো। যদি গাড়ি দুটোর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার আর 30 কিলোমিটার, তাহলে রিলেটিভ, এবং দুজনে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে মুখোমুখি, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হয়ে গেল? 50 + 30। ঠিক আছে, মানে 80 কিলোমিটার। তাহলে তারা কত কিলোমিটার, তারা কবে মানে কতক্ষণে তারা অপরের সাথে একে অপরের সাথে মিলিত হবে? তাদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল? 160 কিলোমিটার। দুজনেই একই মুখোমুখি দিকে আসছে, তাহলে কমতে কমতে যাচ্ছে ডিস্টেন্স, এবং রিলেটিভ ভেলোসিটি কত দাঁড়াচ্ছে? 50 আর 30, 80। তাহলে 160 যেতে লাগবে 2 ঘন্টা। ঠিক আছে, তার মানে 8টা 10-এ স্টার্ট করলে সকাল 10টা 10-এ মিলতে হবে। আচ্ছা, এইটা একদম একটা ক্লাসিক কোশ্চেন। এটা বারংবার আমরা আলোচনা করেছি যে কোন গভর্নর জেনারেলের সময় কোন ঘটনা ঘটেছে। এটা একদম ইয়ে, যে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? এনিওয়ান? এশিয়াটিক সোসাইটি এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1884। আচ্ছা। নেক্সট হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি লঞ্চড আ নেশন ওয়াইড ক্যাম্পেইন ফর ফ্রি এইচপিভি ভ্যাকসিনেশন। দ্য গোল অফ দিস ভ্যাকসিনেশন ইজ টু কম্ব্যাট। এটা তোরা জানিস, এই মুহূর্তে রিসেন্টলি এটা নিয়ে আলোচনা, মানে চারদিকে স্কিমও চলছে। এবং এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা এ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ইন ওমেন। এটা হচ্ছে মোস্টলি, ঠিক আছে, নারীদের জরায়ু মুখের ক্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আগের কোশ্চেনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই। এইটা কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার জন্যই, যত কম্পিটিটিভ এক্সামস গুলো হয় পিএসসি বা অন্যান্য, বিভিন্ন যে গভর্নর জেনারেল বিভিন্ন সময় বাংলায় রয়েছেন বা তারপরে ভারতবর্ষের, তাদের এটা কিন্তু টেনিওরটা জানতে হবে, এবং তাদের টেনিওরে মেন যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল অবশ্যই সেটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, মানে এই চক আউটটা করে রাখাটা দরকার। ঠিক আছে, কবে কোনটা হয়েছিল কার সময়। আচ্ছা, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এপস ইজ অর আর জেনেটিক্যালি ক্লোজেস্ট টু দ্য মডার্ন হিউম্যানস হোমোস্যাপিয়েন্স? এটা একদম বেসিক, মানে একদম এই কোশ্চেন, যে শিম্পাঞ্জি এবং বনবো অলমোস্ট মানে 99%-এর কাছে, 98.7, 90 এবং এই ধরনের কিছু একটা পার্সেন্টেজ আছে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, মানে এক্সাক্ট পার্সেন্টেজটা ততটা হচ্ছে, জিন প্রায় কাছাকাছি আমাদের। ঠিক আছে, এই কোশ্চেনটাও মানে একটা পিএসসি ক্লাসিক, মানে ক্লাস পিএসসি নিজের অবস্থা আর কি দেখিয়েছে। আহ ভারতীয় সঙ্গীত সমাজ শব্দটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা হবে ভারত সঙ্গীত সমাজ। ঠিক আছে, এটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1898 সালে তৈরি করেছিলেন। এটা না হবে ভারত সঙ্গীত সমাজ। ঠিক আছে, এটা করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এইটা হচ্ছে 1 মিটার, তারপরে কোশ্চেনটা, 1 মিটার লম্বা এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতব তারের রোধ হলো 10 ওহম। তারটা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক কত? রেজিস্টিভিটি এ কি, যেখানে ফর্মুলা কি, যে রো হচ্ছে RA/L। ঠিক আছে, তাহলে এখানে আহ, আমরা দেখতেই পাচ্ছি এরিয়া আমরা জানি। ঠিক আছে, লেংথ আমরা জানি, তাহলে আমার হচ্ছে আহ, এর রোধ কত আমরা জানি, আর, তাহলে এক্ষেত্রে এটা দাঁড়াবে হচ্ছে 10 × 1 স্কোয়ার মিটার বলে দিয়েছে। 1 মিটার লম্বা তার, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। সো অ্যান্সার ইজ 1/10। 10/100 মানে 1/10 ওহম সেন্টিমিটার। ঠিক আছে, এটা যদি মিটারে অ্যান্সার হতো তাহলে আবার অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? যেহেতু অ্যান্সারটা মানে এখানে ইউনিটে খেলেছে আর কি, ইউনিটটা ঠিক মতো খেয়াল না করলে এটা ভুল হয়ে যাবে। মানে উপরে যেহেতু এরিয়া স্কোয়ারটা সেন্টিমিটারে দিয়েছে,
তাহলে আমাকে মিটারটা এখানে কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করে আমাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? তো 1/10 ওহম সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। ভারতের ভূস্থানিক মানচিত্র, টপোগ্রাফিক্যাল ম্যাপ, কে পাবলিশ করে? এটা একদম বারংবার ক্লাসে আমরা মানে আহ, একদম মানে পিন পয়েন্টেড আলোচনা করেছিলাম। সার্ভে অফ ইন্ডিয়া কোথায় তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে, ইসরো কবে তৈরি হয়েছে, অন্যান্য অর্গানাইজেশন কবে তৈরি হয়েছে। এবং এটা আমরা জানি যে এটা একটা মানে পিওয়াইকিউ করার সময় আমরা দেখেছিলাম সার্ভে অফ ইন্ডিয়া এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশ করে। আচ্ছা, একটা পরীক্ষা একজন শিক্ষার্থী প্রতিটা সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দেওয়া প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর, মানে অ্যাটেম্প না করলে, আর ভুল উত্তরের জন্য 0 পায়। তাহলে 30টা যদি মোট কোশ্চেন থাকে, কোন স্কোর গুলো কোনোটাই শিক্ষার্থীর জন্য মানে অর্জন করা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে বেস্ট হচ্ছে মিলিয়ে নেওয়া, সবচেয়ে সহজ। 30-এ 4, মানে 30টা যদি 4 ঠিক করতো, তাহলে 30 4-এ 120। 29টা ঠিক করলো আর একটা অ্যাটেম্প্ট করলো না, তাহলে কত হবে? 116। আর একটা অ্যাটেম্প্ট করেনি, 117, তাহলে দিস ইজ পসিবল। আচ্ছা, 28টা অ্যান্সার করলো, তাহলে 112। আর দুটো অ্যান্সার করলো না, তাহলে 114। আচ্ছা, 28টা অ্যান্সার করলো আর একটা অ্যান্সার করলো না, একটা ভুল অ্যান্সার করলো, তাহলে 1 নম্বর পাবে। ওই একটা অ্যান্সার করেনি তার জন্য, ভুল অ্যান্সার জন্য 0। তাহলে 112 আর 113। 28টা অ্যান্সার করার পর তুই যা 3 তো পেতে পারিস না কোনোভাবেই, ঠিক আছে? তার মানে 115 করা সম্ভব নয় কোনোভাবেই, ঠিক আছে? বুঝতে পারলাম? সবার কাছে ক্লিয়ার? কারোর কাছে কনফিউশন নেই তো এটা? ওকে, এগোনো যাক। অ্যাপলস কে যদি BOR JHP লেখা হয়, তাহলে ব্যানানা কিভাবে লেখা হবে? এটা খুব বেশ ইয়ে আর কি, ঠিক আছে? APPLES, এটাকে লিখছে BORJHP। হাতের কাছে পেন খাতা যদি থাকে দেখ। এ কে লিখেছে বি মানে +1, পি মানে সেকেন্ড, এটাকে লিখেছে সেকেন্ড, এটাকে লিখেছে দেখ, পি কে লিখেছে ও, দ্যাট ইজ -1। দেন সেকেন্ড পিটা এপিপি, এই পিটাকে লিখেছে আর, দ্যাট ইজ +2, PQR। আচ্ছা, তারপরে এল একইভাবে +1 -1 হয়েছিল, তার +2 -2। এল কে লিখেছে জে, -2 করলে জে, JKL, তাহলে -2 জে। ই হচ্ছে তাহলে একইভাবে +3 হবে। FGH, FGH আছে। এস কে লিখেছে পি, একইভাবে -3 পি, সেখান থেকে কি +3, QNOPQ, A -3, ZYX। তাহলে CZPQY, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে সবার? বোঝা গেছে? ও, ঠিক আছে, স্ক্রিনশটটা দেখো তো। কালকেও হচ্ছিল, ঠিক আছে। কালকে রাত্রির বেলা দেখার পরে দা- দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি। আচ্ছা, আমি দেখছি। করা হয়েছে, আমি দেখে নিচ্ছি। ওকে, নেক্সট কোনটা ভুলভাবে করা আছে? ফিনান্স কমিশন, বারংবার আমরা আলোচনা করেছি, টার্গেট 280, প্রথমটাই ভুল। সিএজি রাইট 148, ইউপিএসসি 315, নির্বাচন কমিশন 324। আমরা জানি এটা 280 হবে, ফিনান্স কমিশন ভুল আছে। আচ্ছা, কোনটা রাইট টু প্রাইভেসি কে কারেক্টলি ডেসক্রাইব করে? এটি ভারতবর্ষের সংসদ কর্তৃক প্রদত্ত সংবিধিবদ্ধ অধিকার, মানে স্ট্যাটুটরি রাইট, স্ট্যাটুটরি না এটা। ইট ইজ নট রিকগনাইজড আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নয়, সেরকম ব্যাপার নয়। এটি ইটস আ ফান্ডামেন্টাল রাইট কনফার্মড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমরা জানি। মানে জীবন এবং জীবিকার অধিকারের জায়গাতে এখানে কিন্তু ক্লিয়ারলি 21 নম্বর এটা বলা আছে, ঠিক আছে? মানে এবং এটা নিয়ে ইনফ্যাক্ট আমাদের সুপ্রিম কোর্টের কেসও আছে, ঠিক আছে? রাইট টু প্রাইভেসি, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে। এই যে পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল, ঠিক আছে?
এটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে যায়। এগুলো আমরা অনেকবারই আলোচনা করেছি। আচ্ছা, দুন, দুন শব্দটা কি বোঝায়? ঠিক আছে, ভ্যালি বিটুইন লেসার অ্যান্ড লেসার হিমালয়ান শিবালিক। ঠিক আছে, এই দুন, তাল, এই শব্দগুলো তো আমরা বহুবার আলোচনা করেছি। পশ্চিমবঙ্গে উইন্ড এনার্জি প্রজেক্ট কোথায় হয়েছিল, একদম স্পেসিফিক জানতে চেয়েছে, ইচ্ছে করে এমন ভাবে দিয়েছে। বকখালি আর ফ্রেজারগঞ্জের মধ্যে অনেকে মানে একটু কনফিউশন হতে পারে। অ্যান্সার ইজ ফ্রেজারগঞ্জ। ঠিক আছে, এই জন্য একদম মানে পিন পয়েন্টেড করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রিভাইজ করাটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। মেসেজ আসেনি কিন্তু। ওকে, বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কেউ অনুবাদ করেন? এটা ডিরেক্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষা অনেক সময় এসেওছে। আব্দুর রহিম খানি খানান। এটা পিওয়াইকিউ করলে, ভালো করে করলে আশা করি সবাই পেয়ে যাওয়া উচিত। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি নিয়ে আসে। নেক্সট, সেল সাইকেল বা সেল ডিভিশন থেকে একদম ডিরেক্ট কোশ্চেন, সাইনাপসিস কখন ঘটে? আমরা এক্সপেক্টিভ কোশ্চেন আমি করছিলাম এই ধরনের কিছু কোশ্চেন। জাইগোটিন স্টেজে এই সাইনাপসিস ঘটে। এগুলো চারটে স্টেজই হচ্ছে প্রোফেজ ওয়ানের, মিওসিসের। প্রোফেজ ওয়ানের চারটে স্টেপ পর পর দেওয়া দেওয়া আছে। তার মধ্যে এই জাইগোটিন স্টেজে, সরি, পরপর দেওয়া নেই। এই জাইগোটিন স্টেজে যখন জাইগোট ফর্মেশন হয় সাইনাপটোনিমাল কমপ্লেক্সে, ওখানে আটকে গিয়ে এই সাইনাপসিসটা ঘটে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে। এই কোশ্চেনটা বেশ টাফ ছিল, এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। রিজিওনাল মুভমেন্ট থেকে যেহেতু এবার খুব ডিটেলে কোশ্চেন এসছে। এটা ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? দ্য অ্যান্সার ইজ রতনমণি। রতনমণি নোয়াটিয়া। ঠিক আছে, এটা ওনার পুরো নাম। ঠিক আছে, এটা টাফ কোশ্চেন, এটা সত্যি মানে জেনারেলি অনেকেই হতে পারবে না। যদি কেউ পড়ে থাকো ডিরেক্টলি রিজিওনাল মুভমেন্টটা ডিটেলে, আমরা একবার একটা কোনো সেশনে আলোচনা করেছিলাম যেখানে আমরা রিজিওনাল মুভমেন্ট ওটা ছিল ওর মধ্যে। আমরা আলাদা করে পয়েন্ট আউট করি, ওই যখন শেয়ার করেছিলাম মেবি ওর মধ্যে থাকতে পারে, ওটার মধ্যে। বাট আমি ধরছি না এটা, মানে আমাদের আমাদের তো আলোচনার মধ্যে তো ধরছি না আমি এটাকে। ঠিক আছে, তো এটা বেশ টাফ কোশ্চেন, আমি বলবো না পারার কথা অনেক বেশি। কোন মুদ্রাটা ভেহিকেল কারেন্সি হিসেবে পরিচিত? এটা কনসেপচুয়াল কোশ্চেন এবং মানে যারা একটা অ্যাডভান্স ইকোনমিক্স পড়েছে তাদের পারতে পারে এটা। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু মানে কি বলবো, এটা আর্গুমেন্টেটিভ। তার কারণ হচ্ছে যে ইউএস ডলার ডেফিনেটলি একটা ভেহিকেল কারেন্সি। ভেহিকেল কারেন্সি মানে তুই, আমরা যখন এই যে রিসেন্টলি যেমন এই যে রাশিয়ার সাথে তেল কেনার ব্যাপার বা মানে অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না যে ডিরেক্টলি উইদাউট এনি ভেহিকেল কারেন্সি ডিরেক্ট ট্রেড হয়ে যাচ্ছে, বায়োল্যাটারাল ট্রেড করা হচ্ছে। কিন্তু সব জায়গায় তো সেটা হয় না। এখন ইন্ডিয়া যদি ভিয়েতনামের সাথে কোনো ট্রেড করে বা অন্য কোনো দেশ কারোর সাথে ট্রেড করলো, নট নেসেসারিলি তাদের কাছে দুজনে দুজনে সেই কারেন্সি থাকতেই হবে। তার জন্য কি করা হয়, একটা লিকুইড এবং ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা কারেন্সি, সেই কারেন্সি গুলোকে, যেটাকে আমরা হার্ড মানি বা এই ধরনের অনেক সময় বলে রাখি, এই ধরনের কোনো কারেন্সি দিয়ে এই ট্রেড গুলো বা এই ধরনের কোনো ট্রানজাকশন করা হয়, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। সেই কারেন্সি গুলোকে ভেহিকেল কারেন্সি বলে। এবার আমি মোটামুটি শিওর যে এখানে পিএসসি এটাকে ইউএসডি অ্যান্সার নিয়ে এটাকে উপরের কোনোটি নয় করবে হয়তো। বাট ইউরো কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে এবং মানে ভেরি মাচ একটা ভেহিকেল কারেন্সি হিসেবে মানে রিকগনাইজড। ঠিক আছে, ইউএসডি এটার সব থেকে বড় উদাহরণ, কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু ইউরো হয় না হওয়ার কিছু নেই। ঠিক আছে, মানে অবশ্যই এটা ইউএসডি হবেই, কিন্তু ইউএসডি তো ডেফিনেটলি, কিন্তু ইউরোও কিন্তু অবশ্যই একটা ভেহিকেল কারেন্সির মধ্যে ইউজ বলা যেতে পারে। ঠিক আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক, এরা সাধারণভাবেই আই থিঙ্ক ইউএসডি কথা বলবে। তো এই ক্ষেত্রে উপরের কোনোটি নয় হয়তো অ্যান্সার নেওয়া হবে। বাট ইউরোকেও কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তো এই একটা কোশ্চেন যেটাকে আর্গুমেন্টেটিভ বলবো, তবে পিএসসি আই থিঙ্ক এটা উপরে কোনোটি নেওয়াটাই সবথেকে স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দুটো স্টেটমেন্ট বলেছে। অর্থ কমিশন একটা সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল বডি, রাইট, আমরা একটু আগে পড়েছি আর্টিকেল 280। আর জাতীয় ন্যাশনাল কমিশন ফর উইমেন ইজ আ স্ট্যাটিউটরি বডি, এটা আমরা ক্লাসে বারংবার আলোচনা করেছিলাম যে ন্যাশনাল কমিশন ফর উইমেন, ন্যাশনাল কমিশন ফর
এসসি, ন্যাশনাল কমিশন ফর, সরি, ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি ওবিসি এগুলো কনস্টিটিউশনাল, বাট হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল কমিশন ফর উইমেন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চিলড্রেন রাইট, এগুলো সব স্ট্যাটিউটরি। 1992-তে খুব সম্ভবত এটা তৈরি হয়েছিল তাহলে, এবং এটা তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে 1 আর 2 দুটোই মানে রাইট আর কি, ঠিক আছে, অপশন সি হবে এটা তাহলে। আচ্ছা, এটা একদম আলোচনা করা, বারংবার আলোচনা করা জিনিস, সবাই নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যারা কিছু না কিছু প্রিপারেশন নিয়েছিস সবাই এটা করেছিস। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। গ্রস জিডিপি আর নেট জিডিপির মধ্যে, সরি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর জিডিপি আর নেট এনডিপির মধ্যে পার্থক্য হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেশ, এখানে বোঝা যাচ্ছে রাশিয়া আর চীন, ঠিক আছে, রাশিয়া আর চীন, যারা জেনারেলি ইউএস এর অ্যান্টি ব্লকে অবস্থান করছে, তো রাশিয়া আর চীন এখানে ভেটো দিয়েছিল। পাকিস্তান আর কলম্বিয়া এর অ্যাবস্টেইন ছিল, ওই ইয়েতে ভোট দেয়নি, ঠিক আছে, ভেটো দেয়নি, কিংবা মানে ভোট, মানে ওদের ভেটো ইয়ে ছিল না, কারণ ওরা আহ, মানে পার্মানেন্ট মেম্বার না, কিন্তু রাশিয়া চীন পার্মানেন্ট মেম্বার এবং ওই সিকিউরিটি কাউন্সিলর, এবং তারা ভেটো দিয়েছিল। আচ্ছা, নিচের কোন পেয়ারটা সঠিকভাবে মেলানো নয়? কান্দলা আমরা জানি গুজরাটে, এটা ডেফিনেটলি মেলানো নয় ঠিকভাবে। বাকি পারাদীপ ওড়িশাতে রাইট, কুর্তুদি কোইন তামিলনাড়ুতে রাইট, কোচিন কেরালাতে রাইট, কান্ডলা হচ্ছে এখানে, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রবলেম অফ দ্য আনঅর্গানাইজ সেক্টর? আনঅর্গানাইজ সেক্টর ইন্ডিয়াতে হিউজ, আমরা জানি। এই আনঅর্গানাইজ সেক্টর কেন কাজ করে না, মোস্টলি হচ্ছে আহ, যেখানে আমাদের ট্যাক্সেশন হাই, সেইটার জন্য অনেক জায়গায় এইভাবে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করা হয়, যেটাকে ফর্মালাইজেশন করে কাজ করতে গেলে প্রবলেম আছে বা কিছু। যেমন এই যে এখন হকার সমস্যার জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখছি না যে হকারে ভাঙছে, তো এরা অধিকাংশ জায়গাতেই হয়তো জিএসটি দেয়নি, বা ট্যাক্সেশন আইটিআর নাও ফাইল করতে পারে বা কিছু, কারণ সবকিছু অসুবিধা হতে পারে। তো আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু মানে হাই ট্যাক্সেশন হলে আনঅর্গানাইজ সেক্টর আরো বেশি ফ্লারিশ করে, ঠিক আছে, বা আরো বেশি সেখানে এক্সপেডাইট হয় জিনিসটা, ঠিক আছে। তো ওখানকার অবশ্য অন্যান্য প্রবলেম গুলো অবশ্যই লো প্রোডাক্টিভিটি স্বাভাবিক, তুই লার্জ স্কেল স্কেলেবিলিটি কম, লার্জ স্কেলে ব্যাপারটা করতে পারছিস না, টেকনোলজিও খুব বেশি ইউজ করতে পারবি না স্বাভাবিকভাবেই, আর ওখানে মজুরিও কম, অ্যাকচুয়ালি কম, ঠিক আছে, সেটা একটা সত্যিই সমস্যা, কিন্তু হাই ট্যাক্সেশনের জন্য কিন্তু এই আনঅর্গানাইজ সেক্টর আরো বেশি ফ্লারিশ করে, ঠিক আছে। তো এটা সমস্যা নয়, উচ্চ করভার, হাই ট্যাক্সেশন। এই কোশ্চেনটা একদম মকে ছিল এবং আমরা আলোচনা করেছিলাম ছবি টবি দেখিয়ে, যে কোন ইন্দো গ্রিক শাসকদের মধ্যে কে কৃষ্ণ আর বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে অ্যাগাথোক্লিস, ঠিক আছে, এটা আমরা একদম ডিটেল, একদম ছবি দেখিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং এটা মানে বাই চান্স আর কি, কিছু বলার নেই, চলে এসেছে, কি করা যাবে, ভালো কথা, নাম্বারটা পাওয়া গেছে। আচ্ছা, একটা ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটা নিশ্চিত হবে যে অন্তত দুজন সদস্যের জন্মমাস একই? এটা বোঝা যাচ্ছে 12 জন, 12টা মাস, তাহলে অন্তত একজন বেশি থাকলেই একটা মাসে দুজনের হবে, 13 জন হলেই হবে, ঠিক আছে, তাহলে অন্তত একটা মাসে দুজনের হতেই হবে। আচ্ছা, 1857 সালে বিদ্রোহের সময় বিদ্রোহী দ্বারা কোনটা, নিচের কোনটা প্রতীক হিসেবে প্রচারিত হয়েছিল? অ্যান্সার ইজ ব্রেড বা চাপাতি, তার সাথে সাথে লোটাসও হয়েছিল, পদ্ম আর চাপাটি। চাপাতি বেসিক্যালি বেসিক নিডটাকে বোঝায়, ঠিক আছে। আরেকটা জিনিস তোদের কথা, জার্মান বাবা আসছে, একটা অনেক সময় কথা শোনা যায়, ওখানে এই চাপাটির মাধ্যমে তার সাথে খবর ছড়িয়ে দেওয়া হতো যে জার্মান বাবা আসছে, মানে একটা ছড়ানো হয়েছিল যে 100 বছর হচ্ছে পলাশির যুদ্ধের, যেখান থেকে ওরা ভারতবর্ষে ঘাঁটি গেড়েছিল সেইভাবে, সেখানে এবার কিন্তু মানে রাজ্যপাট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো চাপাতি ইউজ করে এই সময় করা হতো অনেক সময়। তো এটা অ্যান্সার চাপাতি, মোট কথা। আর লোটাসও অ্যান্সার, পদ্মও অ্যান্সার হতে পারতো, বাট সেটা এখানে অপশন নেই। আচ্ছা, শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত এক রুকা হওয়া ফয়সলা, এটা 1957-এর 12 অ্যাংরি ম্যান থেকে ইন্সপায়ার্ড। এটা একটা নতুন, একটা বাংলা ভাষায় একটা নাটক হিসেবে রূপান্তরিত হয়েছে, কোন নাট্য দল এটা মঞ্চস্থ করেছে, নাটকের নাম কি? মন দিয়ে এটা নাটকের নামগুলো দেখলে এটা পারার কথা। নন্দিকারের নাটক 1 থেকে 12, নর্মালি পারার কথা না, নাই পারতে পারিস এটা, তবে রিসেন্টলি একটু আলোচনা হচ্ছিল এটাকে নিয়ে।
এটা আরো বেটার কোশ্চেন হতো, মানে আমি মেন স্ট্রিম কোশ্চেন যেটা হতো, এটা অল্টারনেট কোশ্চেনই বলবো, যে কোশ্চেনটা অনেকে পারবে না যাতে বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা আরো বেটার কোশ্চেন হতে পারতো যে কোন বাংলা চলচ্চিত্র হয়েছে কোন এখান থেকে। ঠিক আছে। আহ এটা অ্যান্সার জানিস কেউ, কোন বাংলা চলচ্চিত্র হয়েছে রিসেন্টলি? এটা হচ্ছে সত্যি বলে কিছু নেই, যেটা আছে না, সত্যি বলে সত্যি কিছু নেই নাকি আছে না, যেটা সৃজিত মুখার্জি মোস্ট প্রবাবলি করেছেন। ওইটা হচ্ছে এইখান মানে 12 অ্যাংরি ম্যান থেকে ইয়ে। আর এটার অ্যান্সার হচ্ছে নান্দিকারের 1 থেকে 12, এই কোশ্চেনটার অ্যান্সার এক্ষেত্রে। ওকে, নিচের কোনটা লস অফ ওয়েলথের সাথে যুক্ত? লাইফ ইন্স্যুরেন্স, লাইফ চলে গেলে; জেনারেল ইন্স্যুরেন্স; ক্রপ ইন্স্যুরেন্স; সোশ্যাল ইন্স্যুরেন্স। জেনারেলি এখানে দুটো জিনিসের সাথে এখানে ইয়ে আছে। একটা হচ্ছে যে আহ, মানে কি বলবো, লস অফ ওয়েলথ বলতে এখানে কি বলছে এই কোশ্চেন, এইটা একটু অ্যাম্বিগুইটি আছে আই উড সে। ঠিক আছে, অ্যাম্বিগুইটি আছে, কিরকম বলবো, যে জেনারেলি সোশ্যাল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স এগুলো তো হবেই না। এবার জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই লস অফ ওয়েলথের সাথে অনেক সময় যুক্ত থাকে। যেমন একটা ধর গাড়ি, একটা ইয়ে, ঠিক আছে, একটা গাড়ি জিআইসি আন্ডারে পড়ে, জেনারেল ইন্স্যুরেন্স পড়ে। আহ একটা ধর এই কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স বা এই ধরনের যেগুলো করে, এগুলো সবই জিআইসি আন্ডারে পড়ে। তো সেই ক্ষেত্রে তো সেটা যদি ক্ষয়ক্ষতি হয়, ডেফিনেটলি জেনারেল ইন্স্যুরেন্স, মানে এটা জেনারেল ইন্স্যুরেন্স কোশ্চেন অ্যান্সার না হওয়ার কিচ্ছু নেই, অবশ্যই হতে পারে। ঠিক আছে, মানে এবং আমি হলে জেনারেলি এটাই করব। হাউএভার, ক্রপ ইন্স্যুরেন্স, ক্রপটাও তো একটা ওয়েলথ। ঠিক আছে, ক্রপটাও তো একটা রিসোর্স, খুব গুরুত্বপূর্ণ। সম্পদের ক্ষতি যেহেতু বলছে, তাহলে শস্য বীমা নয় কেন? ঠিক আছে, শস্যের ক্ষতি হলেও তো এটা হওয়া উচিত। তো এটা অ্যান্সার আই থিঙ্ক পিএসসি এটা বি নেবে। ঠিক আছে, এটা পিএসসি আই থিঙ্ক বি নেবে, সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্স। বাট এই কোশ্চেনটা অ্যাম্বিগুইটি আছে, এই কোশ্চেন অ্যাম্বিগুইটি আছে, কারণ শস্য বীমার ক্ষেত্রেও কিন্তু লস অফ ওয়েলথ হয়। ঠিক আছে, এটা মানে শস্যটা তো সম্পদ। ঠিক আছে, বাট আমি এটা বলবো যে পিএসসি এটা জেনারেলি হয়তো খুব সম্ভবত এটা জিআইসি, ওই জেনারেল ইন্স্যুরেন্স ইজ মাচ মোর রাইট বলবো না এক্ষেত্রে, বাট পিএসসি এক্ষেত্রে জিআইসি নেবে। ঠিক আছে, জেনারেল ইন্স্যুরেন্স নেবে এক্ষেত্রে। আচ্ছা, চেম্বার অফ প্রিন্সেস নরেন্দ্র মন্ডল কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার ঠিক পরেই এটা তৈরি হয়েছিল, 1920 সালে। এবং ওনার ভক্ত বিকানের রাজা গঙ্গা রাও বা এরকম কেউ, তিনি মোস্ট প্রবাবলি এর মানে ভাইসরয় হয়েছিলেন, হায়েস্ট ইয়ে। আর তার ঠিক নিচের ভাইস চেয়ারম্যান কি পদটা ভুলে গেছি, তিনি ছিলেন হচ্ছে এই রাজা যিনি প্রিন্স অফ বেকানের বা রাজা অফ বিকানের যিনি হয়েছিলেন, ওই গঙ্গা রাও বা কিছু। ওই গঙ্গা রাও বা যিনি কি তার নাম বলছি, ইনি এই পরবর্তীকালে একটা কোশ্চেন আছে যে ওই ভার্সাই ইয়ে করছে না, তিনি কিন্তু অ্যাকচুয়ালি ওখানে গেছিলেন। ঠিক আছে, তাকে কেউই পাঠায় তাই তিনি ওই নিজের ইয়েতে গেছিলেন আর কি। তো দাদা, এই চেম্বার অফ প্রিন্সেসটা কি জন্য তৈরি করা হয়েছিল, মানে কি কারণ? বেসিক্যালি দেখ, আমরা যদি দেখি একটু ডিটেলে আলোচনা করি যে তাহলে একটু, সেটা হচ্ছে যে আমরা 1935-এ যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখবো, ওখানে আমরা দেখেছি না যে ফেডারেলের মধ্যে আলোচনা ইয়েরাও ঢুকবে, এই আমাদের যে নেটিভ যে প্রিন্স যে যারা আছে তারাও ঢুকবে বা ওইরা ঢুকবে। তার প্রিডেসেসর ছিল এই চেম্বার অফ প্রিন্সেস, বলতে পারি আমরা। ঠিক আছে, 1935-এর অ্যাক্টে যেটা বলা ছিল না যে একটা গভর্নমেন্ট তৈরি করার ব্যাপারটা, যেখানে আহ, বিভিন্ন যে কি বলবো, আহ, যারা একটা ভারতে একটা কনফেডারেশন তৈরি করা হবে যার মধ্যে এরাও ঢুকবে। ঠিক আছে, ঠিক সেই রকমই তার প্রিডিসেসর ছিল চেম্বার অফ প্রিন্সেস। এটা জাস্ট পিওরলি একটা অ্যাডভাইজারি কাউন্সিল, এর কোনো ক্ষমতা বা কোনো কিছু ছিল না। তাদের